তুমি যে এত তাড়াতাড়ি করছো, আমি এরকম করতে পারবো? চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করলে পারা যাবে। করে যাবে আস্তে। এই আর একটা সামনে, এই তাই তো। আবার দুটো, আমার দুটো আবার একটা। আবার দুটো, আবার একটা। তোমার মতো ওরকম হাত আমার চলছেই না তো। তো একটা একটা করে ঢোকাচ্ছি। যেমন হয়ে যাবে 100টা, 18 বার করলে 100টা মানে হয়ে যাবে। ও 18 বার করলে 100? হ্যাঁ, আমার তো হিসাব আছে, আমি এটা করলে আমার 100টা হয়ে যাবে। ও সেইভাবে তুমি গোনো? হ্যাঁ, আমি গুনতে হয় না মোটামুটি তোমার সুতো। হয়ে গেছে? হ্যাঁ না, 100টা হয়নি, এইটুকুনি সুতোটা পুরো পড়লে এটা লাগালে হয়ে যাবে 100। আচ্ছা এই নাও, তুমি আবার ধরো। এরকম একটা 108 ফুলের মালা গাঁথতে কতক্ষণ মোটামুটি সময় লাগে? 3 থেকে 4 মিনিট। এরকম দিনে কটা মালা গাঁথো? এই কালী পুজোতে প্রায় 10 হাজার যাবো, মালা হবে আমি 10,000। 10,000 মালা গাঁথো? হ্যাঁ, আমি একাই গাঁথবো। শুধু জবার মালা গাঁথবো না, সঙ্গে রজনীর মালা থাকবে। তারপরে আপনার দোকানে পুরো সামলাবো পুরো। বাহ, নাম কি? কণিকা রাহা। কণিকা, ওকে। আমরা সবাই জানি যে কালী পুজোর সময় কিন্তু 108 জবা ফুলের মালা লাগে। এই দিদি কালী পুজোর আগে একদিনে নিজের হাতে 10,000 ফুলের মালা গাঁথে। দারুণ। তোমার তখন এটা গাঁথতে 3-4 মিনিট সময় লাগবে। আমাদের বাকিদের সাথে পরিচয় করতে হবে, যেরকম তোমার সাথে পরিচয় করলাম। তো তুমি এটা নিয়ে গিয়ে ওইখানে বাঁধবে, আর আমি সকলের সাথে পরিচয় করবো। তারপর তোমার সাথে আমি পরে গল্প করবো। ঠিক আছে। ও মনটাই গলিয়ায় ওই রাঙা পাই করিয়া। Welcome to Didi Number 1 Season 8, co-powered by Sunfeast Marilite, Vivel Glycerin Soap এবং Charmis. Cosmetics partner ITX Dazzler, Jewelry partner H.A. Datta Jewelers, Special partner Cucina Small Appliances এবং Oliver. আমার দিদিরা কোনো কাজকেই আর পায় না ভয়। আমার দিদিরা আজকে জানে এগোতে কিভাবে হয়, কিভাবে ভাঙবে বাধার পাহাড়, কিভাবে করবে লড়াই, মনেতে কিভাবে সাহস জুগিয়ে জিতবে এবার তারাই। সবটা তারা পেরেছে আজকে, ফিরে পেয়েছে প্রাণ। এই দিদিরাই আমার কাছে দিদি নাম্বার 1। সব দিদিদের সাথে পরিচয় করবো। প্রথমে আছে জলি দাস। নমস্কার দিদি, আমি পালপাড়া থেকে আসছি। আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত শিক্ষিকা। কিভাবে আমি আমার স্কুলকে আমার নিজের দায়িত্ব পালন করে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছি, সেই গল্পই আমি আজকে আপনার সাথে করব। তোমার মালা গাঁথা তো দেখলাম। কণিকা, আসছো কোথা থেকে? আমি এসেছি পালপাড়া থেকে। মালা গাঁথো এবং ওখানে হ্যাঁ, আমাদের ওখানেই দোকান। আচ্ছা, আর এটাই তোমার রোজগারের পথ? হ্যাঁ, এটাই। তোমার গল্প শুনবো। মহামায়া দাস কুণ্ডু। নমস্কার দিদি, আমি এসেছি নবদ্বীপ থেকে। দিদি, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু দিদি শারীরিক প্রতিবন্ধী হয়েও লড়াই করে আজ বেঁচে আছি এবং সফলভাবেই বেঁচে আছি। কিভাবে তা সম্ভব হলো সেই গল্পই আজ আমি আপনার সাথে করব। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে দিদি সত্যি খুব ভালো লাগছে। আমি কোনোদিনও স্বপ্নে ভাবতে পারিনি আমি আপনার সামনে এসে কিছু কথা শেয়ার করব আপনার সাথে। সত্যি কথা বলতে বিদ্যানগর গ্রামে, মানে আমি তো নবদ্বীপে থাকি, নবদ্বীপের পাশের গ্রাম বিদ্যানগর, ওখানে অডিশন হয়। ওখানে অডিশনে আমি গেছি, কিন্তু দিদি আমি স্বপ্নে ভাবতেও পারিনি আমি অডিশনে চান্স পাবো, কিন্তু হয়ে গেছে। তো আজকে এখানে এসে দিদি খুব ভালো লাগছে। এই প্রসঙ্গে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যদি চান আমরা আপনাদের পাড়ায় এসে অডিশন নিই, তাহলে লিখে পাঠান আমাদের ঠিকানায়, অথবা মেইল করতে পারেন দিদি নাম্বার 1 season 8@c.slgroup.com। এরপরে আছেন অনিতা দাস। নমস্কার দিদি, পর্দা রহড়ার থেকে এসেছি। আমি একজন পেশাদারী ঘটক, আপনার সঙ্গে সেই গল্প করতে এসেছি। ঘটকালি করেন? হ্যাঁ। দারুণ মজার গল্প আসছে আপনার কাছে? হ্যাঁ, আপনার সঙ্গে সেই গল্প করতে এসেছি। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভাজেন। প্রথমে একটু কথা বলি জলির সাথে। শিক্ষকতা করে? হ্যাঁ, আমি শিক্ষকতা করি এবং সেটা প্রাথমিক বিদ্যালয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়েই আমার কাজ। আমার মায়ের অনুপ্রেরণায় আমার এখানে আসা। অনুপ্রেরণা বলতে মা আমার জন্মের পরে মা পড়াশুনো করেছেন, করে আমাকেও মানুষ করেছেন, সাথে মা নৈহাটি কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছেন। তো সেখানে মায়েরও প্রাথমিক বিদ্যালয়ে একটা চাকরি হবে কথা চলছে, সেই সময় কোনো একটা কারণে সেটা হয়নি। তো মায়ের সেটাই ছিল যে বড় মেয়ে একটু শিক্ষকতা পেশাতে গেলেই আমি সেটা মা মানে নিজের ছায়াটা আমার মধ্যে দিয়ে মা দেখতে চেয়েছে। তোমার নিজস্ব নিজের কিছু? আমার প্রথমে এই ইচ্ছাটা ছিলই না। আমি ছিল যে আমি অফিসিয়াল জব করবো, আমি বাবা অফিসে চাকরি করছে, বাবার মতো অফিসিয়াল জব করবো, সেটা তোমার ইচ্ছে? আমার ইচ্ছা ছিল। কিন্তু মায়ের ইচ্ছা হচ্ছে না মেয়ে টিচার হলে মায়ের বেশি ভালো লাগবে, তার সুপ্ত ইচ্ছাটা যদি পূরণ হয়। এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট যে পিটিটিআই ট্রেনিং সেন্টার, সেখান থেকে ট্রেনিং করে কমপ্লিট করে আসার পর পরীক্ষা দিয়েছি, চলছে, স্টেনোও চলছে। তার মধ্যে আমার
বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর 2002 সালে আমার প্রথম বেবি যখন জন্মালো, 13 তারিখ, আমি সবাই বলে আনলাকি 13, 13 তারিখ আমার লাকি 13, কারণ প্রথম বেবি জন্মানোর 13 দিনের মাথায় আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। হ্যাঁ, বাহ। 13টা আমার কাছে খুব লাকি। ভেরি গুড। এসে পড়লাম একটা মাত্র 45টা 50টা স্টুডেন্ট, রোজ তাদের মানে প্রেজেন্টও খুব কম, মানে মনটাই খারাপ হয়েছিল। এবং আশেপাশে না খুব শুনতাম যে মহিলারা আর কি পারবে, ওখানে তখন মহিলা টিচারই ছিলেন, মহিলারা আর স্কুলকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কথাটা খুব কানে লেগেছিল যে মহিলারা স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, এটা কেন? তো আমি লাকি বা যাই বলি, ফিমেল কো টিচার ঢুকতে থাকলেন, পরপর সব ঢুকলেন। তো তারপরে আমরা 5 জন যখন হলাম, তার মধ্যে একজন রিটায়ার করে গেলেন যিনি বয়স্ক ছিলেন, দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়লো এবং আমি টিচার ইনচার্জ হলাম। তো তখন সবাই একসাথে বসে আলোচনা করলাম যে দেখো এরকম একটা রটনা যে স্কুলটা ভালো ছিল, মহিলারা স্কুল চালাতে পারে না, তো আমরা এই জিনিসটাকে ব্রেক করব। মহিলারাই একটা স্কুলকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, এটা আমাদের করে দেখাতে হবে। এবং আমার কো টিচাররা আমার সাথে ভীষণভাবে সহযোগিতা করে। এখন স্কুলে কটা স্টুডেন্ট আছে জলি? 90 জন। 45 থেকে 90 হলো, তার মানে নিশ্চয়ই তোমার অনেক প্রচেষ্টা ছিল। দিদি হ্যাঁ, আমি তো চেষ্টা করেছি। আমার সাথে ওই একটা কথাই বলবো, একা তো কোনো কিছু হয় না। আমার সহযোগী যারা ছিল প্রত্যেকে আমাকে ভীষণভাবে যে দিদি তুমি শুধু বলো কি কি করতে হবে, আমরা সেটা করছি। এবং দিদি আমি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং একটা কথা না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো হয় না, এটা একদম আমি ভুল প্রমাণ করেছি। এবং প্রাইভেট স্কুলগুলোতে যা যা হয় আমি চেষ্টা করেছি সব কিছু আমি আমার স্কুলের মধ্যে আনবো। আমি ওদের এক্সকারশন করাই, ওই গ্রামের ওখান থেকে আমি এক্সকারশনে কলকাতার বিভিন্ন জায়গায় ওদের নিয়ে এসেছি। নেক্সট উইন্টারে আমাদের মোটামুটি প্ল্যান হয়ে গেছে, বিড়লা প্ল্যানেটোরিয়াম, চিড়িয়াখানা, এগুলো ওদের দেখানো হবে। এবং আজকে আমি পাঁচিল যেটা ছিল না, সিকিউরিটি যেটা ছিল না, সেটারও ব্যবস্থা করতে পেরেছি। আর যেই প্রফেশনটাকে ভালোবাসতেন, হ্যাঁ, যেটা ভালোবাসিনি, এখন ভাবছি দিদি না আমি খুব ভুল করেছি। এবং মায়ের কথাটা শুনে আজকে আমি এই জায়গাটায়, এবং সামাজিক যে কিছু দায়বদ্ধতা থাকে, আমি কিন্তু এই প্রফেশনের মধ্যে দিয়ে সেটাকে চালিয়ে যেতে পারছি। তাহলে তো আমি ভীষণ খুশি। না অফিসিয়াল জবে হয়তো আমাদের থেকে অনেক অর্থটা আমরা হয়তো তারা অনেক বেশি পেতে পারে, কিন্তু আমি সম্মান ভালোবাসা যেটা পাই তারা সেটা কিছুতেই সেটা পাবেন না। এবং দিদি ভালোবাসাটা এতটাই ছাত্রছাত্রীদের, টিচার্স ডেতে তারা হাই স্কুলে চলে গেছে, 2 দিন আগে এসে আমাদের কাছে বলছে ম্যাম এই স্কুলে যদি আসি তাহলে হবে। আমি অবশ্যই। এবং বাচ্চারা রীতিমতো বলছে ম্যাম তুমি এতদিন ছুটি দিচ্ছ কেন, মানে ছুটিটা ওদের ভালো লাগছে না, মানে এইরকম একটা ভালোবাসা। এবং আমি বলেছি তো আমার গর্ভজাত সন্তান 2 জন, আর আমার স্কুলের সন্তান 90 জন। আমি ওদের খুব মিস করি, মানে যখন স্কুল ছুটি থাকে আমি খুব মিস করি। তো যারা পড়াশোনা করতে চাইতো না, আসতে চাইতো তারা তাদের মানে এনেছি। এবং দিদি গল্প মানে বললে হয়, একটা বাচ্চার জন্মের পরেই তার মা নেই, সেই বাচ্চাটিকে আমরা এমন জায়গায় পৌঁছেছি, ও এখন পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। এবং আশা রাখছি সে একটা ভালো জায়গায় পৌঁছাবে। এবং আমি তার গার্জিয়ানকে বার্তা দিয়েছি যে আপনার বাচ্চা যদি পড়াশোনার দিক থেকে যত দূর যেতে চায় আমি ওকে সাহায্য করব। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো এবং নিজে তৈরি করেছো এটা। হ্যাঁ, একদম। এবং আমি স্যাটিসফাইড। তোমার স্কুলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আছে। দেখো খেলাটা হচ্ছে প্রচুর, এখানে ডার্ট রয়েছে, ডার্ট দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাতে পারে, যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসবে জলি। স্টার্ট জলি। জলি 1 মিনিটে 7টা বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিশ মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক্স পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। কণিকা, মালা তৈরি?
বাহ, এটা 108 জবার মালা 108 জবার মালা, এরকম 10,000। 10,000। এটা সম্ভব কখনো একটা মানুষের পক্ষে 10,000 মালা গাঁথা একদিনে? শুধু 10,000 জবাই আমি করি না, সঙ্গে আমার অন্য আরো মালা থাকে। বাবা, সারাক্ষণ কি হাত চলে? মানে সেই সারাটা দিন আমি আমি থাকে না। এই কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো ঘুম থেকে 4টার সময় উঠে পড়ি। এমনি প্রত্যেক দিন আমার 5টা থেকে ঘুম থেকে উঠতেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে 8টার মধ্যে দোকানে চলে আসি। আচ্ছা, আমার একটা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে, ওকে খাবার রেডি করে দিয়ে আসি। পড়তে যায়, ম্যাম কখনো বাড়িতে আসে, ও নিজেই স্নান করে খাবার খেয়ে রেডি হয়ে থাকে, আমাকে ফোন করে মামাকে নিয়ে যাও, আমি ওর স্কুলে পৌঁছেও দিয়ে আসি। এই যে ফুলের ব্যবসা, এটা শুরু হলো কবে? আমরা 3 বোন 1 ভাই। বাবা মা ছিলেন, বিয়ে হয়ে গেল, পালপাড়াতে বিয়ে হয়েছে আমার। শ্বশুরবাড়ি আসার পরে ভালোই চলছিল, যাই হোক পারিবারিক কারণে আমি ভাড়া বাড়িতে চলে যাই। তখন আমাদের আর্থিক অবস্থা খুবই টানাটানি হয়। এবার যেহেতু আমাদের ওখানে ফুলের ব্যবসাটা আছে, আমাদের ওখানে ফুল প্রচুর চাষ হয়, ওই সুবাদে আমি আমার হাজব্যান্ডকে বলি তুমি ফুলের ব্যবসাটা শুরু করো। হাজবেন্ড তখন কি কাজ করতে? রেডিমেড ব্যবসা ছিল। ও, জামা কাপড়ে? হ্যাঁ, আমার বিয়ের সময় রেডিমেড ব্যবসাটাই ছিল। কোনো কারণে ব্যবসাটা বন্ধ হয়ে যায়, এবার সংসার চালাতে হবে, সেই কারণে আমি ওর পাশে দাঁড়াই। এবার দোকান তো নেওয়ার সামর্থ্য নেই, আমাদের ওই ফুটপাতের উপরেই দোকান আছে, তোমার চৌকি একটা পাতা আছে, ওখানেই আমরা ব্যবসা শুরু করি। তাহলে কণিকা কত বছর হলো এই ফুলের ব্যবসা করছো? 14 বছর হয়ে গেল। বাহ, তা ফুল আসে কোত্থেকে? হাওড়া থেকে নিয়ে আসে, ঠাকুরনগর থেকে আসে, আপনার আমাদের ওখানে পূর্ণনগর বাজার আছে, অনুকারী বাজার আছে, ওখান থেকে আসে। তো ফুলের শুধু তোমরা মালা এমনি কুচো ফুল বিক্রি করো না, ফুলের কাজও করো? ফুলের কাজও করি। কিরকম কাজ করো? মানে বিয়ে বাড়িতে যে খাট সাজানো হয়, ও, সেগুলো ওগুলো আমার হাজব্যান্ড করে। গেট টেট সব সাজানো করে টোটাল। আচ্ছা, আপনার বিয়ে বাড়ি বেলুনের গেট যেগুলো হয়, হ্যাঁ। ওই বার্থডেতে ওগুলো সবই হয়। এখন কি ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি হয়েছে? হ্যাঁ, ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি করেছি কোনো রকম। তারপরে যদি একটা ঘটনা, আমার ছেলে যখন ছোট ভাড়া বাড়িতে আমি থাকি, তখন আমার মানে রথ নিয়ে আসা হয়, ছোট্ট রথ। এবার আমার ছেলের রথ সবাই বের করছে, রথ করবে রথ করবে, সেই রথ করতে করতে আমার হাজব্যান্ডের ইচ্ছে রথ করব। এখন আমার বাড়িতে 24 ফুটের রথ। তাই নাকি? হ্যাঁ, লোহার রথ, একদম জগন্নাথের স্নানযাত্রা থেকে শুরু করে সোজা রথ, উল্টো রথ সব হয়। ও, জগন্নাথ মাসির বাড়িতে যান, ওখানে 9 দিন থাকেন, আবার বাড়িতে আসেন। তো এটা কারা করে? তোমরাই এগুলো করো? আমি করি, কিন্তু আমি করি না, আমার কি করে হয় আমি নিজেও বলতে পারবো না। তার তো অর্থেরও প্রচুর প্রয়োজন। এই অর্থটা কি করে আসে আমি নিজেও জানি না দিদি। ওই সময়টা খুব মানে আর্থিক, যখন রথটা আসে খুব অসুবিধায় পড়ে যায়, কিন্তু আস্তে আস্তে হয়েও যায়। আর তখন খুব ফুলের কন্টাক্ট হয়ে যায়, এখানে কন্টাক্ট কোথায় থাকে, অসুবিধা না হয়েও যায়, তারটা তিনিই জোগাড় করে নেন। বাহ, খুব ভালো। আর এই ফুল টুলগুলো সব বর নিয়ে আসে? হ্যাঁ, বর হাওড়া বরই থেকে? নিয়ে আসে। খুব ভালো। কিন্তু দিদি খুব কষ্ট করি রোদ দিয়ে, কারণ যেহেতু ফুটপাত, সে তো বটেই। ঘুম থেকে উঠেই দোকানে বসতে না বসতে দেখি রোদ চলে এসছে, রোদেও পুড়ছি, জলেও ভিজছি, প্রকৃতির সঙ্গে সে যুদ্ধটা করা, সেটা আমাকে করতে হয়। একদম। মানে সূর্যমামাকে খুব ভালোবাসে, এসেই আমাকে আগে রোদটা দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এত কষ্ট করেছো বলে আজ নিজের বাড়ি হয়েছে হ্যাঁ, কণিকা। তবে দিদি একটাই আমার স্বপ্ন, আমার ছেলেটাকে মানুষ করা। আমি চেষ্টা করবো খুব ওকে একটু মানুষ করা, কারণ ও গান করতে খুব ভালোবাসে, গান শেখে। বাহ, খুব ভালো। ভালো থেকো, ছেলেকে ভালো করে মানুষ করো কণিকা। হ্যাঁ, এই আশীর্বাদ করেন। মন দিয়ে, নিষ্ঠা দিয়ে নিজের কাজ হ্যাঁ, করে। আর আরেকটা কথা, আমি যেন প্রত্যেক বছর রথটা করতে পারি। একদম, নিশ্চয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ছেলেটাকে বলি বাবা, আমি না থাকলে তুই কিন্তু রথটাকে করবি সুন্দর করে। একদম, খুব ভালো। কণিকা, তুমি একা হাতে সংসার সামলাও, আবার এত বড় একটা ফুলের দোকানও তুমি সামলাও। তুমি হচ্ছে অলরাউন্ডার দিদি। চার্মিস শীতকালে আমরা মাল্টিপারপাস কারণে ইউজ করি, আর বিভিন্ন গুণের জন্য তোমাকে বলা যেতে পারে চার্মিস মাল্টিপারপাস দিদি। তোমার জন্য একটা গিফট আছে, তোমার জন্য চার্মিসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। স্টার্ট। কণিকা 1 মিনিটে 7টা বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিশ মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক্স পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালি। মহামায়া, হ্যাঁ দিদি। শারীরিক প্রতিবন্ধকতাকে পেরিয়ে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো,
কি তোমার শরীরে কি অসুবিধে? শারীরিক প্রতিবন্ধী বলতে দিদি 2.5 বছর যখন আমার বয়স, তখন আমার মা ঘরে সাবু জাল দিচ্ছিলেন। ছোটোবেলায় সাবু, দুধ সাবু খাওয়ানো হয় বাচ্চাদের, তো সাবু জাল দিচ্ছিলেন, দিয়ে মা বাইরের কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন। তো আমি তখন ছোট, খেলতে খেলতে না বুঝে ওই সাবুটার উপর উল্টে পড়ে যায়। সেই সাবুটা পড়ে গিয়ে আমার পুরো পেছন সাইডটা একদম পুরে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। তো ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেছে, তো সেই চিকিৎসা করতে গিয়ে অনেক ইনজেকশন, অনেক ওষুধ আমার পড়েছে। পড়ার পরে দিদি 1 মাস যখন হয়ে যায়, তখন আস্তে আস্তে আমার এই ডান হাতটা অকেজো হয়ে যায়। 1 মাস পরে বাবা মা বুঝতে পারে আমি আর এই হাত দিয়ে কিছু করতে পারছি না, আমার চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় হয়ে যায়। তো বাবা আস্তে আস্তে আমাকে তার মধ্যে দিয়েও পড়াশোনা শেখাতে লাগলো। আমি এই বাঁ হাত দিয়ে দিদি লেখাপড়া, খাওয়া দাওয়া এবং সংসারের যাবতীয় যা কাজ আমি করতে শুরু করলাম। তো এভাবে চলতে চলতে দিদি আমি উচ্চ মাধ্যমিক যখন পড়ি, পরপর দিদি আমার অনেক সম্বন্ধ আসে, কিন্তু হাতের কারণে সেগুলো ভেঙে যায়। বাবার মনটা খুব ভেঙে গেছিলো। বাবার যা কিছু সম্বল ছিল সবটা দিয়ে দিদি আমাকে বিয়েটা দিয়ে দেয়। কিন্তু দিদি বিয়ে হয়ে যাওয়ার পরের দিন আমি বুঝতে পারি যে আমি চরমভাবে ঠকে গেলাম এইভাবেই যে ছেলের হাতে তুলে দিল, সেই ছেলে অ্যাকচুয়ালি কোনো কাজই জানে না। একটা কারখানাকে সামনে রেখে বিয়ে দেওয়া হলো, বাটির কারখানা, পেতলের বাটির কারখানা, কিন্তু দিদি বাটির কোনো কাজই সে ছেলে করতেই পারে না। এবং যে বাড়িটাতে বিয়ে হলো, সে বাড়িটাও শুনতে পেলাম যে তাদেরও নয়, এক জেঠি শাশুড়ির বাড়ি। তো আমি খুব কষ্ট পেলাম। কষ্ট পেয়েও দিদি আমি বাড়িতে কিছু জানাতে পারছিলাম না যে বাবা এত কষ্ট করে আমাকে বিয়ে দিল, আমি এই মুহূর্তে বাবাকে বলবো, বাবার শরীর মন আরও ভেঙে যাবে। তো আমি এভাবে চলতে থাকলাম, একটা একটা করে গয়না বন্ধক, তারপর সেগুলো বিক্রি। কিন্তু ছেলে যে একটা মানে আমার যে হাজব্যান্ড, কোনো কাজ করে সংসারে উপার্জন করব, সেই দিকে কোনো লক্ষ্যই নেই। এভাবে দিদি চলতে চলতে 2005-এ আমার মেয়ে হয়। আমার যেহেতু একটা হাত, শ্বশুরবাড়িতে আমি কোনো হেল্প পাইনি, মেয়েটাকে নিয়ে যে থাকতাম আমার খুব কষ্ট করে থাকতে হয়েছে। তখন আমার শ্বশুরমশাই দেখলো এভাবে তো চলতে পারে না, আমার ছেলেও কিছু কাজ করে না, আমার বাড়ির লোকেরাও কেউ সাহায্য করছে না। তখন দিদি আমার শ্বশুরমশাই আমার বাবাকে ডেকে বললেন, বেয়াইমশাই আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আপনার কাছে গিয়ে রাখুন, অন্তত মেয়েটা ঠিকভাবে মানুষ হবে। বাবার কাছে তো চলে এলাম। বাবার উপার্জন আস্তে আস্তে কমে আসলো, বাবা হার্টের পেশেন্ট, বাবা আরও অসুস্থ হয়ে যেতে লাগলো দিন দিন। তো তারপরে দিদি আমি টিউশনি শুরু করলাম। টিউশনি করতে করতে 2008 সালে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার মাথা ছাদ দিয়ে পড়লো যে আমি কিভাবে চালাবো, কিভাবে আমি সংসার এবং আমার মেয়েকে মানুষ করবো। তখন বর কিছু করে না? বর করে না দিদি, কোনো যোগাযোগই রাখতো না। কোনো সময় আসতো, কোনো সময় 6 মাস 1 বছর পর দেখা দিত। মানে আমি তাকে কোনোদিনই নিজের করে পাইনি এবং কোনোদিনই আমার সংসারে আমার সন্তানের জন্য কোনোরকম কোনো চিন্তা ভাবনা দেখিনি। তারপরে দিদি আমি চিন্তা করলাম, না এভাবে তো চলতে পারে না, আমাকে একটু স্ট্রং হতে হবে। বাবা চলে গেলেন, সংসার তো আমাকে সামলাতে হবে। তখন দিদি আমি একটা চিমনির অফিসে রিসেপশনিস্টের কাজ নিই। 6 ঘন্টার ডিউটি, বাচ্চা মেয়েকে রেখে বেশিক্ষণের ডিউটি করতেও পারতাম না, 6 ঘন্টা ডিউটি। তো দিদি সেই চিমনির অফিসে অনেক কাস্টমার আসা যাওয়া করে। 2জন সহৃদয় ব্যক্তি, মানে দুজনেই টিচার্স, হাজব্যান্ড ওয়াইফ। তো তারা আমাকে একটা সময় আমার কাছ থেকে সব শুনেছে এবং তাদের একটা সিম্প্যাথি এসেছে হয়তো আমার উপর, যে মেয়েটা এত খাটাখাটনি করে, এত কাজ করে বাচ্চাকে রেখে। তখন তারা আমাকে বলল যে তুমি শাড়ির ব্যবসা করো, বাড়িতে কিছু শাড়ি রাখো, দেখো সেখানে যদি কিছু কিছু বিক্রি হয়। তখন তারা আমাকে একটা মহাজনের কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমি দিদি প্রথম 8,000 টাকার মাল তুলে আমি তখনও কাজটাও করছি। দিদি কি বলবো, আমি সকাল 10টায় বেরিয়ে যেতাম বাচ্চা মেয়েকে রেখে, দিয়ে আমি 6 ঘন্টার ডিউটি দিতাম। আমার পিঠে ব্যাগ, 6 ঘন্টার ডিউটি শেষ করে বিকেল 4টের সময় পিঠে ব্যাগ এবং হাতে আমার কাপড়ের ব্যাগ নিয়ে দিদি আমি বেরিয়ে যেতাম, যে যদি কিছু সেল হতো দিদি। এবং আমাকে জানি না কেন আমার যে 2 হাতে, মানে একটা হাতে অফ, একটা হাতে এবং পিঠে ব্যাগ ক্যারি করছি, সবাই দেখেন না দিদি, হয়তো কিছু মায়া হতো। আর আমি খুব কম লাভে দিদি দিতাম, তো তারা নিত কাপড় আমার থেকে। তো এভাবেই চলতে চলতে হঠাৎ দিদি একদিন আমি বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখছি আমার সামনে একজন দিদি কিছু ব্যাগের মধ্যে পলা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি কৌতূহলবশত গিয়ে বললাম যে এগুলো কি? বলে এগুলো পলা বাড়িতে আমি বানাই এবং শেখায়, কাজও দিই। তো তখন আমি তার সাথে আলোচনা করলাম, আমি তো বাঁ হাত, একটা হাতে কাজ করি, আমি কি পারবো? বলছে তোমার যদি ইচ্ছা আর আগ্রহ থাকে তাহলে তুমি আমার বাড়িতে এসো, আমি দেখছি চেষ্টা করে। তো দিদি আমি তার বাড়িতে যাই, কিন্তু আমাকে তো 10টায় ডিউটিটাও জয়েন করতে হবে। তো আমি দিদি সকাল 8টায় বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে সেখানে কিছু কাজ করতাম।
কাজ শিখতাম। এভাবে এভাবে দিদি শিখতে শিখতে আমি শিখে গেলাম কাজটা ভালো মতো। এখন বর্তমান দিদি আমি কাজটা পলার কাজটাও করছি, কিন্তু আমার অফিসে আর যাওয়া হয় না। রিসেপশনের যে কাজটা সেটা আমি দিদি ছেড়ে দিলাম, কারণ দেখছি পলার কাজেও আমার ভালো পয়সা রোজগার হচ্ছে। আসছে হ্যাঁ, এখন কেন? এবং কাপড়টাতেও আমার মোটামুটি বাড়িতে সবাই জেনে গেছে। পলা বাড়িতে এসে বানানোটা নিজে- কি মানে কিরম ব্যাপারটা? দিদি আমি একটু দেখাই আপনাকে। হ্যাঁ, দেখাও। এই যে দিদি, এই পলাগুলো ফার্স্ট টাইম কারেন্টের সাহায্যে তাতালে হিট দিতে হয়, তাতালে হিট দিয়ে পয়েন্ট করতে হয়। পয়েন্ট করার পরে এই জিনিসগুলো যেগুলো দেখছেন এগুলো বসাতে হয় কারেন্টের সাহায্যে। তো এই যেগুলো হ্যাঁ, হ্যাঁ, গোল্ডেন হ্যাঁ, চুমকিগুলো, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, গোল্ডেন চুমকিগুলো বসাতে হয়। এই পলা দিদি মোটামুটি আমার এখন 4-5 ডজন করতে পারি। তোমার ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ দিদি, আমি দিদি খুব তুমি ভয় কষ্ট- পাচ্ছিলে যে এক হাতে পারবো কি পারবো না? হ্যাঁ, দিদি। কষ্ট করে শিখেছো হ্যাঁ অবশ্য। দিদি, এটা আমি অনেক হাতে ছ্যাঁকা খেয়েছি দিদি, একটাই হাত তো আমার, তো অনেক দিন গেছে দিদি আমি খেতেও পারতাম না, এতটাই অসুবিধা কারণ হতো। গরমের মধ্যে করতে হয়। হ্যাঁ না? দিদি, হ্যাঁ। কিন্তু দিদি এখন আমি করছি, মাও করছে, এবং আমার মেয়েও দিদি এই কাজটাতে, মেয়ে বড় হয়েছে? মেয়ে দিদি 9-এ পড়ছে। বাহ! ওই যে আমার মেয়ে। ও আচ্ছা, মেয়েও এখন শিখে গেছে হ্যাঁ কাজ? দিদি, মেয়েও স্কুল প্রাইভেটের শেষে মেয়েও আমার কাজে কাজে একটু হাত লাগায়। ভালো দিদি- থেকো মহামায়া। দিদি আর একটা কথা, এই পলা জোড়া আপনাকে আমি আচ্ছা, দিতে চাই দাও গিফট। দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি- সব কটা আমার? সব কটা আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। দিদি আমি একটু হাক করতে চাই আপনার সাথে। স্টার্ট। এক মিনিটে মহামায়া 4টে বেলুন ফাটিয়েছে। এই যে অনিদাদি বলুন। হটকালি করেন, হ্যাঁ, এখন অবধি কতজনকে বিয়ে দিয়েছেন বলুন? তা 250 দিন হবে। 300 লোককে বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, 250। দারুণ কাজ করেন তো। অত্যন্ত গ্রামেরই মেয়ে আমি, খুব ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে। তা বিয়ের পরে 2 বছর পরেই আমার হাজব্যান্ড অসুস্থ হয়। তারপরে আমি এক বাড়িতে সেলাই করি, সেলাই করার ক্ষণ থেকে আমাকে একজন বলছে, বৌমা আমার মেয়ে আছে, আমার মেয়ের জন্য একটা ছেলে দিও। তখন তো আমি জানতাম না ঘটকালির ব্যাপারটা এটা। হ্যাঁ, তখন আমি বলছি কি ঠিক আছে দেখবো। এই মানে যতদিন আমার পাশের বাড়ি একজন ভদ্রমহিলা এসে বলছে, দিদির একটা ইয়ে আছে, ছেলে আছে, তুই দেখিস তো একটা মেয়ে পাইস নাকি। আমি ঠিক আছে দেখবো, আমি যে বাড়িতে সেলাই করি সেই বাড়িতেই আমি দেখবো। তখন ওদের সঙ্গে যোগাযোগ হয়ে যায় সম্বন্ধ টম্বন্ধ, তাই তার 2 তরফের থেকে দিয়েছে, পয়সা করি নিয়েছি। আমি সে থেকে ঘটকালিতেই শুরু হয়েছে আমার ঘটকালি। এত ছেলে এত মেয়ে, কার কি গুণ, কে কোথায় কাজ করে, কার কত বয়স, এত মনে রাখতে পারে? হ্যাঁ, আমি এখনো পর্যন্ত করি, আমি এখনো করি, আমার এখনো গ্যারান্টি আছে। গ্যারেন্টি? হ্যাঁ। কিসের গ্যারেন্টি দেন? এখন গ্যারান্টি কিরকম, আমি যেমন ছেলের বাড়িতে 5 বার যেতে পারি, মেয়ের বাড়ি 5 বার যেতে পারি। আর মোবাইলের এখন যে মানে ইসে হয়েছে আমার পেপারে মারফত, সেটা তো করতে হবে না, 5 বার করতে আর হবে। গ্যারেন্টি কিসের দেন? গ্যারান্টি আমি বারবার যাচাই করি তাদের দিকে, পাড়া প্রতিবেশী যাচাই ভালো করি, ছেলে, সে ভালো কিরকম, মেয়ে। ভালো ছেলে কি মেয়ে, ভালো কি না। তারপর মেয়েটা ওই বাড়িতে যে মানাতে পারবে কি না, ছেলেটা এই বাড়িতে বউ করে তাকে সুখে রাখতে পারবে কি না। প্রচুর হ্যাঁ হ্যাঁ, তখন আমি টাকার কথা বলতাম, এখন টাকার কথা বলতে হয় না। কখন এরকম ঘটনা হয়নি যে ভালো পাত্র বা ভালো পাত্রী দেখে বিয়ে দিয়েছেন অথচ পয়সা পেলেন না? হয়নি, ওরকম হয়নি। অনেকদিন আগেকার কথা বলছি, তখন তো মোবাইলের ইয়ে ছিল না। তখন একটা সম্বন্ধ আমি বেলঘুরিয়াতে নিয়ে যাচ্ছি সম্বন্ধ দেখাতেও, তখন মোবাইলের যোগাযোগ হলো না। 5 দিন আগে 6 দিন আগে বলে আসতাম তোমার বাড়িতে সম্বন্ধ আসবে, বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো বলে নিয়ে যাচ্ছি, সম্বন্ধ করে সেই দিনের তারিখে নিয়ে যাচ্ছি। নিয়ে যে স্টেশন থেকে নামার পরে আমি যে তোমরা একটু দাঁড়াও, যে আমাদেরকে বলে আসি, অনেকদিন হয়েছে বলে গেছি, তো বলে আসি। এবার ওনারা বলেছে ঠিক আছে তুমি বলে আসো। এবার সম্বন্ধ আসছে, বলতে গেছি, সেই বাড়ির মেয়েটা হয়েছে তোমার নিজে ঠিকঠাক করে প্রেম করে, ও মেয়েটা ওর সঙ্গে পালিয়ে গেছে মেয়েটা। এইবার আমি কি বলবো, আমার লজ্জার বিষয়, আমি কি বলবো এবার। আপনি একজনকে সম্বন্ধ করে নিয়ে গেছেন আর যার কাছে নিয়ে গেছেন সে পালিয়ে গেছে? সে পালিয়ে গেছে, যাকে ভালোবাসতো প্রেম করে তার সঙ্গে পালিয়ে গেছে। লজ্জার ব্যাপার। তখন আমি গেলাম কি যে হ্যাঁ ওদের বাড়িতে না অসুস্থ হয়েছে, ওদের বাড়িতে আজকে যাওয়া যাবে না, হসপিটালে ভর্তি হয়েছে। আর কি বলবেন? আর কিছু বলার নেই।
এইবার আমি হচ্ছে কি আমার কাছে অন্য একটা ভালো মেয়ে আছে, সেই বাড়িতে যাবেন, চলেন দেখে আসেন। বলছি কি ঠিক আছে, তুমি যখন বলছো দেখাবে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখাবে। তা যাওয়া নিয়ে গেছি সেই বাড়িতে, বলে হ্যাঁ তুমি এনেছো, আমি না করবো না, আমার বড় হয়েছে মেয়ে, আমাকে দেখাতেই হবে। দেখায় সেই সম্বন্ধ হয়, সেই মেয়েটা হবে সবাই। এখন তো ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, একে অপরকে এখনো চিনে নেয়, আমাকে দেখে নেয়, এখন জেনে নেয়। আজকে এই কলকাতাতেই মেয়ে দেখা নিয়ে আছে, ও অনেক দূরের থেকে ছেলে আসবে। নাম্বারের মঞ্চে এসেছেন অন্য অনেক কিছু প্ল্যান করে, আজকে কলকাতাতেও ঘটকালি করবেন এখন? হ্যাঁ কলকাতা অনেক দূর, আমি অনেক দূর ফারাক্কার পর্যন্ত মেয়ে দিয়ে দিয়েছি। দিল্লিতেও হয়েছে আমার। আপনার পরিবারে কে কে আছেন? আমি আমার পরিবারে আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। তা মেয়ের ঘটকালি আপনিই করেছেন? না মেয়ে তো এখন কাণ্ডর এখন হয়েছে, নিজেই করে নিয়েছে, সেই সুযোগ আর আসেনি। ও আপনার সেই সুযোগ আর হলো না? আসেনি, সেই সুযোগ আর আসেনি। আপনার গ্যারান্টির উপর ভরসা করে নিয়ে আপনার না ছেলে? গান ভরসা করেনি। চেষ্টা করবেন যাতে নাতি নাতনির বিয়েটা আপনি দিতে পারেন। স্টার্ট। অনিতাদি 1 মিনিটে 11টা বেলুন ফাটিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অনিতাদি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে দুজন, জলি এবং কণিকা, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে মহামায়া 10 পয়েন্টস। অনিতাদির পছন্দ 3 বার্নার গ্যাস ওভেন, জলির পছন্দ বেতের সোফা, কণিকার জন্য পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মহামায়ার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। এই রাউন্ডে হাই স্কোরার অনিতাদি। অনিতাদি আপনাদের গিফট আছে, আমার পাশে আসুন। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য এই গিফট হ্যাম্পার অনিতাদি। সকলের জন্যই ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শীতকাল মানে পিকনিক, ঘোরাঘুরি, জয়নগরে মোয়া গুড় খাওয়া সবকিছু, কিন্তু এত কিছুর মাঝে ত্বকের যত্নও কিন্তু রাখতে হবে। ভিভেল গ্লিসারিন সোপ ইউজ করলে ত্বক আর ড্রাই থাকে না এবং কমপ্লিট ময়শ্চারাইজড হয়, কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন এবং আলমন্ড অয়েল, যা ত্বকের যত্ন নিতে আমাদের সাহায্য করে। তাই শীতকালে এই সব দারুণ জিনিসের লিস্টে আজ থেকে ভিভেল গ্লিসারিন সোপ অ্যাড করে নিন। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট অন্বেষা এবং দীপজ্যোতি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে গল্প কথাটিকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বলো মহামায়া। কাহানি। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগের সেট। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলোটা আমি বলবো না। মহামায়া। तेरी मेरी कहानी। 5 পয়েন্ট সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেতের কর্নার র্যাক।
একটা গানের সুর বাজবে, সুরটা শুনে বুঝতে হবে কোন গানের সুর। গানের সুর বাজানো হলো, বলো কণিকা। আমি যে জলসা করে 5 points। সঙ্গে বেতের কর্নার র্যাক। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে গানের লাইন বানাতে হবে। বলো জলি। এই রাত তোমার আমার। 5 points। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। 5 নম্বর গান, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচ.কে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন। পৃথিবীর ছবি, এমন কোন গান যেটার মধ্যে পৃথিবী বা বিশ্ব শব্দটা আছে, বলো কণিকা। পৃথিবী আমার দিল যে ফিরায়। 5 points। সঙ্গে এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। দুজন, কণিকা মহামায়া, দুজনেই এখানে এসো। তুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল তোমাদের দুজনের জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিস স্মাইল লাইট প্রেজেন্টস কার ডোর। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস স্মাইল লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো তোমাদের পড়ে শোনাবো সেই শব্দগুলোকেই গেস করতে হবে। বড় জলে টিফিনের স্টুডেন্টদের সাথে কি করো? বম বম বলে মস্তি মে ডোলে। কাদা খাতা কাদা খাতা কাদা देखो देखो খাতা क्या वो पेड़ है খেলা चादर ओढ़े খেলা या खड़ा ঘন্টা খরচা ঘন্টা ঘন্টা छोड़ ছুটি ছুটি नल खुले कहीं কাদা কাদা খাতা जैसी नजर अब কাকা কাদা কাটা কাদা কাতা मैं दिख रहा हूं। কাদা चलो चलो नए ख्वाब কাথা কাথা কাদা কাদা। জলি 4টে সঠিক, তাই 8 পয়েন্টস। কণিকা পড়ো। জবা ফুল দেখে কি মনে হয়? ফুল কেন লাল হয় সে কি বলা যায়? সুতো 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 জবা জবা মালা বালা মালা মালা বিক্রি 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 দরদাম দরদাম
দর দাম। শতাব, দর দর জল, দর দর দাম। বিক্রি বিক্রি। প্লেট, দর দাম। তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি, একটা হচ্ছে দর দাম আর একটা বিক্রি। দিয়ে দাও মহামায়াকে। এত লড়াইয়ের পর এখন কি মনে হয়? জীবনে কি পাবো না, ভুলেছি সে পাবো না। নেই কি পাবো না, ভুলেছি সে ধোঁয়া, লোহা, ব্যাগ, ব্যাগ, চিমনি, চিমনি, পাবো না, কলা, পলা, শাড়ি, শাড়ি, ধোঁয়া, সোনা, ধোঁয়া, সোহা, ধোঁয়া, সোহা, ধোঁয়া, শোলা, ধোঁয়া, সোয়া, ধোঁয়া, সোয়া, ধোঁয়া। ধোয়া। পাঁচটা সঠিক, মহামায়া 10 পয়েন্টস। অনিতাদি পড়ুন। পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রীর মাকে কি বলো? ফুলকলি রে ফুলকলি, বল্লা ওটা কোন গলি? বিয়ে, ঘটকালি, বিয়ে, ঘটকালি, সেলাই, সেলাই, কলি, কিচ্ছু শুনতে পারছি না। যোগাযোগ, যোগাযোগ, বলতো এটা কোন গো পাত্রী, সম্বন্ধ, পাত্রী, জি, পাত্রী, বাবা, নেমন্তন্ন, পাত্রপাত্রী, নেমন্তন্ন, সম্বন্ধ, সেলাই, সেলাই, কিচ্ছু বলতে পারছি না। সেলাই, সেলাই, বিয়ে, ফুলে, বিয়ে, ফুলে, বিয়ে, বিয়ে, দুটো পেরেছো 4 পয়েন্টস। যেই তিনটে পারোনি, একটা হচ্ছে সেলাই, পাত্রী এবং নেমন্তন্ন। এই রাউন্ডে হাই স্কোরার মহামায়া 10 পয়েন্টস। এসো মহামায়া। সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার মহামায়া। মহামায়ার জন্য টি সেট। সেকেন্ড পজিশন আছে জলি 8 পয়েন্টস। সারিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বলে সেট জলির। থার্ড পজিশন আছে কণিকা 6 পয়েন্টস। এসো কণিকা। মুখমণি সিঁদুর আলতার তরফ থেকে কণিকার জন্য ঠাকুরের থালা বাসন সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করে মুখমণি সিঁদুর আলতা। ফোর্থ পজিশন আছে অনিতাদি 4 পয়েন্টস। অনিতাদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজু। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস লেক মার্কেট। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার জেঠিমা, তার একমাত্র দেওর, তার শ্যালক, তোমার কে? এবার বলো জলি। আমার মামা। বোঝাও। আমার জেঠিমা, তার একমাত্র দেওর হচ্ছে আমার বাবা, তার শালক হচ্ছে আমার মামা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। বাঁ দিকে শব্দ রয়েছে জীবন, ডান দিকে রয়েছে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো, যেটা জীবনের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো কণিকা। জীবনযাত্রা, জীবন সঙ্গী, জীবন দর্শন। 20 পয়েন্টস।
রাইস কুকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। ওপর নিচের ক্লু, সোজা কথা সোজাই থাক, এভাবে কেন দেখাও নাক। পাশাপাশি ক্লু, শব্দে অন্ন এসে যায়, বিছানা ডাকছে আয় আয়। দুটো শব্দ। এবার বলো জলি। উপর নিচে হচ্ছে ঘুরিয়ে আর পাশাপাশি ভাত ঘুম। 20 পয়েন্ট। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন, চার্মিস প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে চার্মিস গিফট হ্যাম্পার। কথায় বলে আছে যার, মুলুক জিতবে ঠিক, জীবন যুদ্ধে জেতার জন্য চাই মানসিক। কি বিষয়ে থাকবে? এবার বলো জলি। জোর। বোঝাও। কথায় বলে আছে যার, মানে জোর যার আছে মুলুক তারা, জীবন যুদ্ধে জেতার জন্য মানসিক জোর চাই। 20 পয়েন্ট। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। 4টে শব্দে উত্তর, ছবিটা ক্লু, ম আর ত দেওয়া রয়েছে। এবার বলো মহামায়া। যত মত তত পথ। 30 পয়েন্ট সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। আজকে দিদি নাম্বার 1 হয়েছে জলেদা with 88 পয়েন্টস। এটা কণিকা তোমার মেমেন্টো, এটা অনিতাদির, এটা মহামায়া তোমার। উইনারের ট্রফি জলের, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে সারা বছরের জন্য গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, সকল থেকে বিদায় চাইছি। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।